গুড মর্নিং, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমার চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের চ্যানেল শুনছেন। আমি আজকে প্রথমে এক হচ্ছে ধন্যবাদ দেওয়ার জন্যে, আর এক হচ্ছে যে কারণে আমাদের চ্যানেলটা শুরু করা সেটার ব্যাপারে কিছু কথা বলব। তো আমি বেসিক্যালি সিঙ্গার না। আমার মেইন পারপাস এই চ্যানেল খোলার পেছনে আমার ছেলে, ও মিউজিক করে, ও ভালো গায়, বাট ও আসলে কম্পোজার হতে চায়, সাউন্ড নিয়ে কাজ করতে চায়, মিক্সিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং। সো ও যখন কোনো ট্র্যাক তৈরি করে বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়, একটা ভোকালের দরকার হয়। সো যেহেতু আমাদের ওই ধরনের কোনো টিম মেম্বার নাই যে ভোকালের উপর কাজ করতে পারবো মিক্সিং প্র্যাকটিসের জন্য, সো আমি হচ্ছে সেই টিম মেম্বার। সো আমাদের দুজনের টিম। আমি আশা করবো আপনারা আমাদের আমার গানের ভুল ত্রুটি মাফ করবেন। তারপর আপনারা শুনছেন, অনেক ভিউ হচ্ছে, সেটার জন্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট কম পাই, কারণ আমি এক্সপেক্ট করি আপনাদের কমেন্ট থাকলে যে কোনো ইমপ্রুভমেন্টে যেটা আমাদের হেল্প করবে। সো কমেন্ট করবেন, দেখবেন। ধন্যবাদ। আর আজকে আমি আরও কিছু কথা বলতে চাই, স্পেশালি একটা গ্রুপ অফ পিপলের জন্য। এইজ রেঞ্জ যদি আমি বলি, এটা সবার জন্য বেসিক্যালি সবাই আমার কাছে প্রায়োরিটি, বাট আজকের কথাগুলো বলবো একটা এইজ রেঞ্জের আমার অডিয়েন্স যারা আছেন, কারণ আমার অ্যানালিটিক্স বলে আমার ম্যাক্সিমাম অডিয়েন্সের এইজ রেঞ্জ হচ্ছে 15 থেকে 35, 40, এরকম, এই একটা রেঞ্জ। সো ওনারাই আমার 70 বা 80% অডিয়েন্স। সো এই এইজ রেঞ্জটা আমার কাছে এখন সিগনিফিক্যান্ট একটা কারণে, আমি একজন বাংলাদেশি হিসাবে আমার দেশের অনেক উত্থান পতন, অনেক ধরনের ঘাত প্রতিঘাত, সংগ্রাম, আন্দোলন, সবকিছুর মধ্য দিয়ে আজকে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটা হয়তো বা দেশটাকে একটা নতুন ডিরেকশনে নিয়ে যাবে। হতে পারে ভালো, হতে পারে খারাপ, বাট এটা খুব ক্রুশিয়াল আমার কাছে মনে হয় এই সময়টা, যে আমাদের রাইট ডিরেকশনে যাওয়া উচিত, কিংবা রাইট ডিরেকশনে যদি যেতে না পারি তাহলে কি হবে আমি জানি না। আমাদের দেশ নিয়ে আমাদের, স্পেশালি আমি বলবো আমার ছেলেরা, আমাদের অনেক স্বপ্ন আমরা দেখি। যখন উন্নত দেশগুলোতে যাই বা দেখি তাদের সিস্টেম, তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের মেডিকেল হেলথ সিকিউরিটি অফ দ্য পিপল, লাইক আপনার তাদের লাইফস্টাইল, মানে জীবনধারা, এটা আমাদেরকে মুগ্ধ করে, অভিভূত করে, কিন্তু তৃপ্ত করে না। তৃপ্তিটা তখনই আসতো যদি আমার দেশের মানুষ বা আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমার দেশে বসে পেতাম। এবং অনেক ব্রিলিয়ান্ট, জ্ঞান সম্পন্ন, মেধা সম্পন্ন মানুষ আমাদের দেশে আছেন। অনেক সংখ্যক মানুষ যারা চলে গেছেন, কারণ তাদের মেধার বিকাশ কিংবা মেধার যথাযথ ব্যবহার করার জায়গা আমাদের দেশে নাই, সেটা আমরা দিতে পারি না। অনেকেই বিদেশমুখী হয়েছেন, উন্নত দেশে চলে গেছেন, বা সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদের মধ্যে আমিও একজন। সো এটা বন্ধ হওয়া উচিত, বা এটা কমিয়ে আনার চেষ্টা করা উচিত। আমার মনে হয় এখন একটা সময়, আমি কোনো বিতর্ক তর্ক করার জন্য আজকে এটা করছি না, কাউকে ছোট দেখানোর জন্য কিংবা
কাউকে খারাপ বলার জন্য, কাউকে কাউকে ভালো বলার জন্য, বা কোনো পক্ষপাত নিয়ে আমি কথা বলছি না। আমার পক্ষ একটা, আমি বাংলাদেশি। সো যে এইজ রেঞ্জটা আমি আজকে কথা বলবো যাদের জন্য স্পেশালি, যদিও কথাগুলো সবার জন্য, এটা আমার উপলব্ধি থেকে। আমার উপলব্ধি ভুলও হতে পারে, আপনারা কারেক্ট করবেন, কমেন্ট করবেন। সো আমার প্রথম উপলব্ধি, আমি বলবো যে পরিবর্তিত উপলব্ধি, আমার ছেলে দুনিয়াতে আসার পর, যখন আমি বাবা হই। বাবা হওয়ার পরে প্রথম যে উপলব্ধিটা আসলো সেটা হলো, আমি সেদিন বুঝতে পারলাম যে আমি কত ভুল ছিলাম, স্পেশালি ইন টার্মস অফ আমার বাবা মা কতটা সঠিক ছিলেন তাদের বিভিন্ন কাজে, কর্মে, ডিসিশনে, বা আমার জন্য যেটা ভেবেছিলেন তারা। বাট এটা অনেকটা বড় সময় ধরে আমার কাছে ভুল মনে হতো। সো এই ভুলের, যে আমি যে ভুল বা আমি ওনারা যে ঠিক ছিলেন, আমি এটা বুঝতে পারার পিছনে একটা কারণ, যে আমি যখন বাবা হলাম তখন আমি ফিল করলাম যে ফিলিংটা আজকে আমার সন্তানের প্রতি আছে, এই একই ফিলিং আমার বাবার বা আমার মায়ের আমার প্রতি ছিল। একই ফিলিং আপনাদের বাবা মারা আপনাদের প্রতি এখন আছে। যারা বাবা হয়েছেন হয়তো বা এই রিয়েলাইজেশন তাদের এসে গেছে বা আসবে। আমারটা এসে গেছে। আমার ছেলের বয়স এখন 18, বড় ছেলের বয়স। সো 18 বছর আগে এই রিয়েলাইজেশন আমার আসে। ধীরে ধীরে আমার জীবনের 3টে সেগমেন্ট। একটা হচ্ছে আমার জন্মের পর থেকে শুরু করে 95 সাল পর্যন্ত একটা সেগমেন্ট, 96 থেকে যখন কর্মজীবন শুরু হলো তখন থেকে শুরু করে 2013 পর্যন্ত একটা সেগমেন্ট, 2013 থেকে 2025 এখন পর্যন্ত আরেকটা সেগমেন্ট। এটা আমার জীবনের 3টা ধাপ, এবং 3টা ধাপ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। প্রথম ধাপ যেটা জন্ম থেকে পড়াশোনা শেষ করা পর্যন্ত, কর্মজীবনের আগ পর্যন্ত, ভালো খারাপ, আনন্দ, সুখ দুঃখ, স্ট্রাগল, সবকিছু মিলে গেছে। কর্মজীবন খুবই ভালো গেছে। আমি মনে করতে পারি আমার কর্মজীবন খুবই, আমি বলবো যে আমার জন্য যথেষ্ট ছিল। আমি যেভাবে শুরু করেছি, যেখান থেকে শুরু করেছি খুব ক্ষুদ্র থেকে, আর যেখান থেকে আমি এখন বিলং করি, কিংবা 2013 বললাম, যেটা আমার চাকরি জীবন, যেটা বেসিক্যালি আরেকজনের জন্য কাজ করা, তো খারাপ ছিল না, কিন্তু একটু অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল আমার, যেটা কন্ট্রোলড লাইফ স্টাইল বলা যাবে না। এবং সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল, অনেক ভুল বোঝাবুঝি ছিল, অনেক মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, পারসেপশনের সমস্যা ছিল, পার্সপেক্টিভ ডিফারেন্ট ছিল, যেটা পরিবর্তিত হতে শুরু করে 2013 থেকে। এবং ইট ইজ এ বিগ ট্রান্সফরমেশন। আমার জীবনের অনেক বড় একটা পরিবর্তন, জীবনটাকে কমপ্লিটলি নতুন করে দেখার জন্য, যখন আমার ছেলের বয়স 5 বা 6। ঠিক অন্যভাবে, যেমন একটা এক্সাম্পল দিই, একটা সময় আমার মনে হতো পয়সাই সবকিছু, পয়সা হলেই বোধহয় সব সুখ শান্তি আপনার কাছে আসবে, সবকিছু আপনি আপনার হাতের নাগালে পাবেন। মানে মোট কথা সবকিছু পয়সার চারপাশে আবর্তিত হয়। আমি জানি না, আমার বাংলা খুব ভালো না, কিছু কিছু ওয়ার্ড আপনারা মাফ করবেন, আমি চেষ্টা করবো। সো ইটস লাইক ইউ আর সারাউন্ডেড অর ইউ আর রোমিং অ্যারাউন্ড, আপনার সেন্টার অফ আপনার অ্যাট্রাকশন হচ্ছে মানি, ওর চারপাশে আপনি ঘুরছেন, যা কিছু সব অর্থকেন্দ্রিক, ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাপিনেস তখন ওটাকে মনে হতো। বাট 2013 পরে অবশ্যই জীবনে কেউ একজনের আগমনের কারণে বা কারোর সাথে দেখা হওয়ার পরে, কথা বলার পরে, আমার ধারণা পরিবর্তিত হতে শুরু করে, এবং আমি বুঝতে পারি আসলে এতদিন যে জীবনটা আমি যাপন করছিলাম সব ছিল, কিন্তু আসলে কি আমি হ্যাপি ছিলাম? হ্যাপিনেস কি এটা? বিগ কোয়েশ্চেন। রিয়েলাইজেশন আস্তে আস্তে আসতে শুরু করলো যে আসলে হ্যাপিনেসটা কি, আমাদের আলটিমেট গোল কি, সবাই আমরা হ্যাপি হব, হ্যাপি থাকবো, এটাই লাইফের আলটিমেট টার্গেট। এখন সেটা এক একজনের কাছে হ্যাপিনেস এক এক রকম, এটা ভ্যারি করবে, বাট আলটিমেট গোল সবাই
ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, হ্যাপি থাকতে চাই। সো এই হ্যাপিনেসটা আসলে ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড। এটাকে একভাবে এক্সপ্লেন করা যাবে না। আমি হয়তো আমার মতো করব, অন্য কেউ অন্য কারোর মতো করবে, এটা স্বাভাবিক। তো আমি রিয়ালাইজ করলাম যে মেজরিটি মানুষের কাছে একটা সময় হ্যাপিনেস মানে হচ্ছে অর্থ, মেজরিটি। একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে কিছু মানুষ বুঝতে পারেন যে আসলে পয়সা হ্যাপিনেস কিনতে পারে না। পয়সাতে এটা এগুলো নীতি কথা সব সময় সব জায়গায় সব পড়ে এসছে, পয়সা দিয়ে বাড়ি বানানো যায়, কিন্তু সেই বাড়িতে বসবাসকারী মানুষের লাইক ফ্যামিলি কেনা যায় না, বাড়ি কেনা যায় না, ঘর কেনা যায় না, এরকম অনেক কথা আছে, রেটোরিক্স। সো আমি ওগুলোতে যাই না। বেটার হচ্ছে আমি এক্সপ্লেন করি আমার কাছে হ্যাপিনেসটা কি। আমার কাছে হ্যাপিনেসটা হচ্ছে যে সময়টা মানুষ বা আমি পয়সার পেছনে দৌড়াচ্ছিলাম এবং অ্যাচিভ করছিলাম ওয়ান আফটার অ্যানাদার, আমার রাস্তা খুব দ্রুত ছিল, খুব দ্রুত, খুব অল্প সময়ে আমি এক জায়গা থেকে আমার লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি দূরে ছিলাম না আমার লক্ষ্যে। সো হ্যাপিনেসটা আসলে সেটা না, কারণ আমি পয়সা পাচ্ছিলাম, সবকিছুই পাচ্ছিলাম, বাট হারাচ্ছিলাম তার চেয়ে বেশি, যেটা আমি রিয়ালাইজ করছিলাম না। নাম্বার ওয়ান, সময়। আমার কাছের ভালোবাসার মানুষজন, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমার কাছে ম্যাটার করে, যারা আমার কাছে, যাদেরকে আমি বিশ্বাস করতে পারি, আমি এদেরকে হারিয়ে ফেলছিলাম আস্তে আস্তে। কারণ আপনার কাছে যখন এক্সেসিভ মানি যখন আসবে, জীবনযাপনের স্বাভাবিক লেভেলের আর্নিং হ্যাপিনেস দেয়, বাট যখন আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আসবে, সেটা ইট উইল কাম উইথ এ লট অফ ট্রাভেলস। অনেক ট্রাভেলস বলতে আমি বোঝাচ্ছি অনেক আনওয়ান্টেড অ্যাটেনশন আপনি পাবেন, অনেক আনওয়ান্টেড মানুষ আপনার কাছে আসবে, অনেক মানুষ হয়তো আপনার ভালোই চাবে, বাট নট নেসেসারি সবাই আপনার ভালো চাবে। সো ওই সময় যে মানুষ অনেকটা কনফিউজ থাকে যে কে আসলে তার বন্ধু। কারণ সবসময় একটা জিনিস আমার কাছে লক্ষণীয় ছিল যে আমি যাদেরকে ভালো বন্ধু মনে করতাম একটা সময়, আসলে তাদের সবারই কোনো না কোনো পারপাস ছিল, এজেন্ডা ছিল। আমি আশা করি না, এটা আশা করাটাও ভুল, যে কোনো একটা মানুষ আপনার সাথে মিশবে, চলবে, বন্ধুত্ব করবে, তার কোনো পারপাস থাকবে না, এজেন্ডা থাকবে না। থাকবে, অবশ্যই থাকবে। এজেন্ডা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ হয় না। প্রতিটা মানুষের একটা এজেন্ডা আছে, বাট আমার বা যার যার হ্যাপিনেসের কথা আমরা বলছি, লাইক আমার হ্যাপিনেসের কথা, আমার চিন্তা করার বিষয় হচ্ছে তার এজেন্ডাটা আমার এজেন্ডার সাথে কতটা অ্যালাইন্ড। এখানে ম্যাক্সিমাম আমি ভুল করেছি। আমি আমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখিনি। লাইক আমি হয়তোবা আমার নিজের ইন্টারেস্টটা স্যাক্রিফাইস করেছি বা ওভারলুক করেছি, বা আমার হ্যাপিনেসটা আমি কম্প্রোমাইজ করেছি, যেটা পরবর্তীতে খুব একটা ভালো ফলাফল হয় না, দেয় না। যাই হোক, 2013 পর্যন্ত যাওয়ার পরে এখানে লাইফে অনেক কিছু আছে যেটা নিয়ে অত ডিটেলে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও। ছোট রাখতে চাই, কারণ মূল কথাটাতে আমি পরে আসছি, যেটা 2 মিনিটের হবে। আমার অডিয়েন্সের কাছে যাদের বয়স আমি বললাম 15 থেকে 35। সো হ্যাপিনেসটা আমি এনজয় করা শুরু করলাম 2014-15 পর থেকে, বিকজ আই গেভ আপ এভরি পসিবল কমফোর্ট, কমফোর্ট, দেন লাক্সারি, যা কিছু আমার কাছে ছিল সব কিছু আমি বাদ দিলাম। বাদ দিতে হলো আমাকে, জাস্ট টু গিভ আ ট্রাই, যে আসলে হ্যাপিনেস কোথায়, হ্যাপিনেসটা কিভাবে আসে, মানুষ হ্যাপি হয় কিভাবে। সো ওইটা দেখার জন্য আই হ্যাড টু গিভ আপ এভরিথিং। এবং আমি একটা সময় সার্টেন টাইমে, আমি 2 বছর কোনো মোবাইল ফোনও আমার কাছে ছিল না, আমার কাছে কোনো ফোন ছিল না, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করিনি, পুরোনো সমস্ত সার্কেল থেকে আমি ডিটাচড, আইসোলেটেড, সেলফ আইসোলেশন, এবং হাতে গোনা শুধু অল্প কজন মানুষের সাথে আমার যোগাযোগ, তাও সেটা ফিজিক্যাল কমিউনিকেশন, নো ভার্চুয়াল কমিউনিকেশন, নো সোশ্যাল মিডিয়া, নাথিং এট অল। সো এই ট্রান্সফরমেশনের শুরুটা এখান থেকে। একটা পর্যায়ে গিয়ে আজকে আমি বলতে পারবো আমি একজন হ্যাপি মানুষ, কারণ আমার কাছে হ্যাপিনেসটা টোটালি ডিফারেন্ট। যেটা আমি আগে দেখতাম সেই হ্যাপিনেসের সাথে এই হ্যাপিনেসের কোনো তুলনা করা যায় না। আমি অত্যন্ত সুখী একজন মানুষ, সেটা আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার মানুষ, যাদেরকে আমি ভালোবাসি, তারা সবাই আমার কাছে আছেন। আজকে কারোর
আমার সময়ের ব্যাপার নিয়ে কমপ্লেন নাই হয়তো বা। হ্যাঁ, দেশে থাকি, দূরে থাকি, বাইরে থাকি, যেখানে থাকি আমি কানেক্টেড সবার সাথে, ভার্চুয়ালি কানেক্টেড, যেটা একসময় পসিবল ছিল না। সো এই হ্যাপিনেসের কোনো কম্প্যারিজন হয় না। আমার বাবার সাথে আমার একটা দূরত্ব ছিল, সেটা আমাদের সময়কার, আমার জেনারেশনের অনেকেরই সেটা ছিল, বিকজ অফ অনেক কিছু, ভয়, রেসপেক্ট, অনেক কিছু, একটা কমিউনিকেশন গ্যাপ, বা আমি বলবো যে এটা অনেকটা, ঠিক বন্ডিং বলা যাবে কিনা আমি জানি না, বাট বন্ডিংও হতে পারে, বাট একটা গ্যাপ ছিল, একটা ডিস্টেন্স ছিল, যেটা অনেকে হয়তো বা রেসপেক্টফুল ডিস্টেন্স বলবেন, যেটা সম্মানের কারণে বা যা কিছু সেটাকে আমরা নাম দিই না কেন, বাট একটা ডিস্টেন্স ছিল। তো আমি কখনোই চাইনি যে এই ডিস্টেন্সটা আমার ছেলের সাথে আমার থাকবে, বা আমার মেয়ের সাথে, বা আমার সন্তানের সাথে আমার। তো সেটা আমি রাখি। আমার ছেলে এখন আমার সম্মান প্রায় লম্বা, আমার কাঁধের উপর উঠে গেছে। অনেক ভালো মিউজিক করে, সে কম্পোজ করে, নিজে গান গায়, চেষ্টা করে, গায়, ভালোই গায়, বাট ও গানের চাইতে ওর বেশি ইন্টারেস্ট হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পোজিশন, মিক্সিং, এগুলো নিয়ে কাজ করার। তো ওইটা আমরা করে যাচ্ছি আমাদের চ্যানেলে, যেটা আপনারা দেখেন মাঝে মধ্যে এবং পছন্দও করেন, করে যাচ্ছি। সো যেই কারণে আজকে আমি কথা বলার প্রয়োজন মনে করলাম সবার সাথে, সেটা হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের দেশের এমন একটা সময়, এমন একটা টাইম পার হচ্ছে, যে সময়টা খুবই ক্রুশিয়াল। অনেকে অনেক কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার আছেন, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, অনেকে অনেকে ভালো বলছেন, অনেকে অনেকে খারাপ বলছেন। তো আমি যে জিনিসটা, আমি ছোটবেলা থেকে যে জিনিসটাকে রেসপেক্ট বা যে জিনিসটাকে এক্সপেক্ট করে বড় হয়েছি, আমার বাবা আমাকে বলতেন যে তুমি একটা মানুষকে পছন্দ করছো, তুমি তার সাথে যোগাযোগ রাখতে চাও, তুমি তার সাথে থাকতে চাও, বা তুমি তার থেকে দূরে থাকতে চাও, সবকিছু ঠিক আছে, বাট কোনো কিছুই তোমাকে সেই অধিকার দেয় না, তোমার কোনো পছন্দ অপছন্দ যে কোনো রিজনই তোমাকে সেই অধিকার দেয় না যে তুমি তাকে অসম্মানের সাথে ট্রিট করবে, মানে ডিসরেসপেক্টফুল হবা তার প্রতি। তুমি দূরে সরে যাও, বাট ইন এ প্রপার ওয়ে, মানে ইউ ক্যানট বি ডিসরেসপেক্টফুল টু এনিবডি ফর এনি রিজন, এটা করা যাবে না। আমি এটা এখনো মনে প্রাণে বিশ্বাস করি। আমার বাবা আমাকে আরেকটা কথা বলতেন যে একটা ভালো মানুষ চিনতে গেলে তুমি দুটা জিনিস সবসময় খেয়াল রাখবা। এক হচ্ছে সে তার পরিবারের সাথে কেমন ব্যবহার করে, সে কি তার পরিবারের জন্য একজন পছন্দনীয় মানুষ, তার পরিবারের মানুষজন কি তাকে পছন্দ করে বা তাকে চায়, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে সে তার অধস্থন, মানে সাবঅর্ডিনেটস, অধস্থন যারা আছেন তাদের সাথে কেমন আচরণ সেটা হতে পারে, বা তাদের প্রতি তার পয়েন্ট অফ ভিউ হতে পারে। এই দুটো যদি তোমার কাছে, মানে আমার বাবা বলছেন আমাকে যে আমার কাছে যদি এই দুটো ব্যাপার একসেপ্টেবল লেভেলে থাকে, তাহলে এই মানুষের সাথে তুমি পথ চলতে পারো, বা এই মানুষের সাথে তুমি বহুদূর যেতে পারো। এই দুটো যদি তোমার কাছে একসেপ্টেবল হয়, মানে সে যাই করুক সেটা, এটা যদি তোমার কাছে একসেপ্টেবল হয়, ইউ ক্যান গো হ্যাড। বাট এই দুটাতে যদি ঝামেলা থাকে, তাহলে আমার মনে হয় একটু দূরত্বে থেকে, যা কিছু করার একটু দূরত্বে থেকে অবজার্ভ করে বুঝে তারপরে আগানো উচিত। সেখানে তোমার কিছু রেড ফ্ল্যাগস থাকবে। এটা আমি এখনো খুব সম্মান করি সেই কথা, এবং এটা আমি চেষ্টা করি যাতে করে আরেকটা মানুষ যখন আমাকে জাজ করার চেষ্টা করে, সে যাতে এই দুটো জিনিসে আমাকে সঠিক পায়। এই দুটো আমার খুব জরুরি, আমি বলবো যে আমার মেজার বা কেপিআই। এই দুটোতে আমি পারফেক্ট থাকার চেষ্টা করেছি সবসময়, এখনো করি, ভবিষ্যতে হয়তো করে যাব। যেটা আমি আমার ছেলেকেও একই, এই কথাগুলো আমার ছেলেকে আমি, যে বাবা নো ম্যাটার হোয়াট, তুমি ডিসরেসপেক্টফুল হতে পারো কারোর সাথে, করা যাবে। তারপরে ইমোশনস ছোটবেলায় হয়, অনেক সময় আমারও হয়েছে, ওরও হয়, বাট ও ফিল করে, সরি বলে, যখনই সে এরকম কিছু করে, যার সাথেই করে, সে তাকে যে সরি, কারণ যার মধ্যে রিয়ালাইজেশন আছে যে আমার ভুল হয়ে গেছে, আমি একজনকে অসম্মান করে ফেলেছি, আমাকে সরি বলতে হবে, অনেক ভালো একটা গুণ, এটা থাকা উচিত সব মানুষের মধ্যে। সরি বলার ধৃষ্টতা বলবো না আমি, এটা সরি বলার সাহস লাগে অনেক। সরি বলতে হলে আপনার নিজের ভুল মেনে নিতে অনেক অনেক সাহসের প্রয়োজন। এটা থাকা উচিত মানুষের, না থাকলে আমি জানি না সেটা কি বলে, বাট থাকা উচিত। আরেকটা কথা আমার বাবা আমাকে বলতেন, যদিও আমি পুরোপুরি তখন এটার সাথে একমত ছিলাম না, সেটা হচ্ছে যে দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী মানুষ তাকেই বলা যায় যার রাগের উপরে কন্ট্রোল আছে, যে রাগ কন্ট্রোল করতে পারে। রাগ যে দেখায় সে কিন্তু শক্তিশালী না, যে ওটাকে কন্ট্রোলড ওয়েতে ব্যবহার করতে পারে
ওটাকে আমরা শক্তি বলবো বা স্ট্রেংথ বলবো, একটা মানুষের স্ট্রেংথ। এবং এই রাগের যে ব্যাপারটা সবার জীবনে একই মাত্রায় থাকে, সবার মধ্যে একই মাত্রাই থাকে, আল্লাহ তাআলা আমাদের ওভাবেই বানিয়েছেন। বাট কার কতটুকু কন্ট্রোল আছে, যার সবচেয়ে বেশি কন্ট্রোল থাকবে সে সবচেয়ে হ্যাপি, যার সবচেয়ে কম কন্ট্রোল থাকবে তার হ্যাপিনেসটা কম্প্রোমাইজড। এটাকে আমি বলবো না আনহ্যাপি বা যা কিছু, বাট সে আসলে ওই মানুষটার মতো অতটা হ্যাপি হতে পারবে না যার রাগের উপরে ফুল কন্ট্রোল আছে, সে জানে কখন থামতে হবে, কখন হোয়াটএভার, ফুল কন্ট্রোল। তো হ্যাপিনেসের মধ্যে যা কিছু খুঁজবেন আপনি হ্যাপিনেস বলে, সেটার মধ্যে এটা একটা খুব মেজর ফ্যাক্টর যে রাগের উপরে কন্ট্রোল থাকে, ঘটনা ঘটে, বাট পারতপক্ষে কন্ট্রোলড ওয়েতে সেটাকে ব্যবহার করা। কারণ আপনি যখন রাগকে কন্ট্রোলড ওয়েতে ম্যানেজ করতে পারবেন, ওটা আপনার স্ট্রেংথ, ওটা আপনার স্ট্রেংথ। রাগ, জেদ, ইগো সবগুলো কিন্তু সিমিলার কাইন্ড অফ জিনিস, ডিপেন্ড করে হাউ ইউ হ্যান্ডেল ইট। লাইক ফর অ্যান এক্সাম্পল, আমরা বলি অহংকার করা খারাপ, গর্ববোধ করা ভালো। গর্ব আর অহংকার দুটো একই জিনিস। আপনার গর্বই আপনার অহংকার হয়ে যেতে পারে, জাস্ট কিভাবে আপনি অ্যাপ্লাই করছেন তার উপরে। লাইক আমার ছেলে অনেক ভালো মিউজিক করে, এটা আমার গর্ব। বাট এই কথাটাই যখন আমি আমার এক বন্ধুকে বলবো যার সন্তান হয়তো বা অত ভালো করছে না বা তার সন্তান নিয়ে কিছু একটা প্রবলেম আছে, আমি যখন তাকে যে বলবো আমার ছেলে অনেক ভালো মিউজিক করে, এটা অহংকার, একই জিনিস। সো কাউকে ছোট করার জন্য আপনি যখন নিজেকে গর্বিত হিসেবে রিপ্রেজেন্ট করবেন, এটাই অহংকার। এবং এটা আমরা হরহামেশাই করি, বা পারতপক্ষে এটা না করা উচিত। কারণ এটাতেই মানুষের মানসিক শান্তিটা নষ্ট হয়। কার কি ক্ষতি হবে আমি জানি না অহংকার করলে, বাট মানসিক শান্তিটা কম্প্রোমাইজড হয়ে যায়। আপনার যে মেন্টাল হ্যাপিনেস, মাইন্ডফুলনেস, এটা থাকবে না। এমন কোনো কাজ কারোরই, মানে আমার অ্যাটলিস্ট আমি রিয়েলাইজেশনে যেটা আমি বুঝেছি, আমার করা উচিত না যেটা আমি চাই না কেউ আমার সাথে করবে। এটা হচ্ছে আরেকটা হ্যাপিনেসের আরেকটা পিলার। আমি বলবো যে এমন কোনো কাজই আমি করি না বা করার চেষ্টা করি না যেটা আমি চাই না কেউ আমার সাথে করবে। ভেরি বেসিক থিংস। দেখেন এতক্ষণ যে কথাগুলো বললাম কোনোটার সাথে কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটা কানেক্টেড না, এগুলো আমাকে হ্যাপি করছে। ওয়ান্স আই হ্যান্ডেল দিস থিংস প্রপারলি, আই ফাউন্ড মাইসেলফ হ্যাপি। হয়তো আপনারা চেষ্টা করলে দেখতে পারেন, চিন্তা করেন, দেখেন, হয়তো আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, আমি ডিসএগ্রি করি না, হতে পারে, বাট আমার ক্ষেত্রে ইট ওয়ার্কস। ওকে, সো নাও আই কাম টু দ্য পয়েন্ট। আমি পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের আজকে স্বাধীনতার 54 বছর, স্বাধীনতা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি এগুলোতে যেতেই চাই না। আমি এতটুকু জানি আমি একজন স্বাধীন দেশের মানুষ, বাংলাদেশ আমার দেশ, আমি বাংলাদেশ। সো এই বাংলাদেশ যতটুকু আজকে এগিয়েছে, যতটুকু এসেছে, সবারই অবদান আছে এখানে, সবার কন্ট্রিবিউশন আছে, ভালো খারাপ সবকিছু মিলেই আরো কিছু হয়। সো কারোর অবদানই ছোট না। যতটুকু সময় দেশের পেছনে দিয়েছে, কাজ করেছে, সবার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা। আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি, সেই জন্য ব্যর্থতা, আমার অপারগতা। সো আমি আজকে যে কথাগুলো বলবো, আমি চেষ্টা করবো যাতে করে এই ধরনের সিচুয়েশন আমাদের দেশে ভবিষ্যতে এই জেনারেশনটা যারা এখন, যেটা আমি বলছি যে এইজ রেঞ্জের মানুষ 15 থেকে 35-40, যারা এখন দেশে কাজ করবে বা দেশের জন্য কাজ করবে, কিভাবে করা যাবে। আজকে আমার রিয়েলাইজেশন অনেক পরে আসছে। এই রিয়েলাইজেশন যদি আমার আজ থেকে 20 বছর আগে আসতো, হয়তো বা সিনারিও ডিফারেন্ট আমার জন্য। সো ফ্যাক্ট হচ্ছে আমরা ভালো মানুষ বলি, খারাপ মানুষ বলি, আসলে ভালো খারাপ মানুষ হয় না। প্রতিটা মানুষ আমার মতে একই, সেম সবাই। তার কাজ দিয়ে আমরা তাকে জাজ করি। যখন আমরা একটা জিনিস ভুলে যাই যে একটা মানুষ ভালো কাজ করছে সিচুয়েশনের কারণে, যে সময়ে সে আছে, যে প্রেক্ষাপট, সেটার ভিত্তিতে তার নিজের ইন্টারেস্ট বা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবার একটা নিজের এজেন্ডা আছে। এজেন্ডা ছাড়া দুনিয়াতে মানুষ নেই। তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে যেটা করতে হয়েছে, আমরা সেটাকে ভালো খারাপ বলতে পারি। কারণ একটা মানুষ যখন একটা কাজ করে, এটা সবার জন্য ভালো হবে নট নেসেসারি,
হয়তো মাস পিপলের জন্য ভালো হলে সেটাকে আমরা ভালো বলি, বাট কারোর জন্য খারাপ হয়। একটা ভালো কাজও কারোর জন্য খারাপ। সো ভালো কাজ, খারাপ কাজ, একটা ভালো কাজ কারোর জন্য এটা খারাপ কাজ হয়ে যেতে পারে। ধরেন একটা চোরের কথা বলি। একটা চোর যখন চুরি করে, যার বাসায় চুরি করছে তার জন্য খারাপ, বাট যে পারপাসে সে চুরি করছে সেটা হচ্ছে তার নিজের সংসারে হয়তো বা এমন কিছু প্রয়োজনীয়তা আছে, তার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তার জন্য, ওনাদের জন্য কাজটা ভালো, হয়তো তারা না খেয়ে আছে, চুরি করে নিয়েছে, তাদেরকে খাওয়াচ্ছে। সো ভালো খারাপ, এই যে খারাপ আজকে যে চুরি করছে, খুব প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে একটা সময় তার মধ্যে রিয়েলাইজেশন আসবে, সে ওটা বন্ধ করবে। ফ্যাক্টরস গুলো যদি ঠিক মতো কাজ করে, লাইক তার সন্তান যদি থাকে, তার সন্তান যদি তাকে বলে, বাবা আমাকে মানুষ চোরের সন্তান বলে, বা তুমি এটা করো, আমি এটা পছন্দ করি না, দেন পসিবল যে একটা বাবা, যেমন আমি হুমায়ুন আহমেদের একটা লেখায় পড়েছিলাম যে দুনিয়াতে অনেক ভালো মানুষ, খারাপ মানুষ, অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবা নেই। আমি মনে হয় এটার সাথে এগ্রি করি, এটা খুবই একটা সত্যি কথা। সো সন্তানরা পারে তার বাবার জীবনে বা বাবার ডিসিশনে অনেক বড় অবদান রাখতে বা ইম্প্যাক্টফুল কিছু করতে, যেটা রিয়েলি ইট ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট। সো এই জন্য আমি ভালো খারাপের ডিসকাশনে যাচ্ছি। একটা জিনিস আমি বুঝলাম যে দুনিয়াতে যেই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সেটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম বলতে আমি সেটাই বোঝাই, লাইক একটা বাচ্চার কিন্তু কোনো বিলিফ সিস্টেম নেই। লাইক প্রথম যখন সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে শুধু কাঁদে। কেন কাঁদে? কারণ তার মধ্যে ইনসিকিউরিটি কাজ করে। ইভেন সে তার মাকেও খুব ভালো করে চেনে বলে সাইন্টিফিক্যালি এটা বলা যায় না। অনেকে বলবেন, বাট সাইন্টিফিক্যালি এটা বলা যায় না। ওই রিয়েলাইজেশন আসতে তার সময় লাগে, ওই সেফটিটা ফিল করতে তার টাইম লাগে। এবং পরবর্তীতে মা যাদেরকে সেফ মনে করে, বাচ্চা কিন্তু এমন আছে যে তাদের কোলে যেতে চাইলেও কান্নাকাটি করে বা দিতে চাইলেও কান্নাকাটি করে, কারণ তার মধ্যে ওই জিনিসটা নাই, বিলিফ সিস্টেমটা তৈরি হয় না। এটা তার নিজস্ব সিকিউরিটি পারপাস। এখন এটাকে ইলাবোরেট করে যদি একটু বড় করে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি আমার কাছ থেকে টাকা লোন নিলেন, টাকাটা যখন ফেরত দিচ্ছেন, আপনি আমাকে ফেরত দিলেন, আমি আপনাকে বিশ্বাস করি বলে আপনাকে লোন দিয়েছি। ফেরত যখন দিচ্ছেন, আমি আপনাকে বিশ্বাস করি, আমি টাকাটা নিয়ে পকেটে রেখে দিলাম। এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। বাট মোস্ট অফ দ্য কেসেস এই বিলিফ সিস্টেমটা রং। উচিত হচ্ছে যখন আমি আপনাকে টাকা দিচ্ছি তখন গুনে দেয়া, আপনার উচিত ছিল গুনে নেয়া, এবং আপনি যখন আমাকে ফেরত দিবেন আমারও উচিত ওই টাকাটা গুনেই নেয়া। যদি এই আদান প্রদানের মাঝখানে কোনো একটা জায়গাতে গিয়ে ওই গোনার মধ্যে একটা ভুল বেরোয়, ওই বিলিফ সিস্টেমটা তখনই ভেঙে যায়। কতগুলো মানুষ সন্দেহে পড়লো দেখেন, আমি গুনে দিলাম না, আমি গুনে নিলাম না, আমি আবার একজনকে দিলাম, হয়তো সে গুনতে গিয়ে ওই ভুলটা বেরোলো। আমার আর আপনার মাঝখানের বিলিফ সিস্টেমটা দুজনকে ভাবছি যে আমি কি কম দিলাম নাকি সে কি আমাকে কম দিল। সো এইটার কারণে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই বিলিফ সিস্টেমটা বিলিভ করা আমার মনে হয় আমাদের অনেক অশান্তির একটা রিজন, অনেক অশান্তির এই একটা রিজন। এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম বা আপনাদেরকে বললাম। বাট এই বিলিফ সিস্টেমটা যদি আমরা বিলিভ না করি, বিশ্বাস যতই থাকে, আমি টাকা নেওয়ার সময় আমি গণে নিব আপনার কাছ থেকে, বা দেওয়ার সময় আপনাকে গণে দিব, কারণ এটাই নিয়ম, যাতে করে ফার্দার কমপ্লিকেশন, ফার্দার মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। ছোট একটা কাজ, বাট এটাকে অনেকে হয়তো অন্যভাবে নিতে পারেন, হ্যাঁ আমাকে বিশ্বাস করবো না, টাকাটা দেওয়ার সময় বা নেওয়ার সময় আমাকে গণে দিল বা গণে নিল, আমাকে কি ট্রাস্ট করেন আমি বলছি। সো এই জিনিসগুলো আসলে হতে পারে, এগুলো ইমোশনাল বাট রিয়েলিস্টিক না, রিয়েলিটি থেকে দূরে। সো একই জিনিস আমাদের মধ্যে একটা বিলিফ সিস্টেম ডেভেলপ করেছে আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে। আমি বলবো যে বাংলাদেশি মানুষের বিলিফ সিস্টেম অনেক স্ট্রং, কারণ আমরা একটা মানুষকে চিনি না, জানি না, তাকে আমরা তার দু চারটা ভাষণ শুনে, পলিটিক্যাল মিটিং এর কথা শুনে আমরা তাকে 5 বছরের জন্য একটা ভোট দিয়ে দিচ্ছি, এবং এই ভোটটা আমাদের কাছে ভ্যালুয়েবল না, কারণ কেউ আমাকে এটা বোঝাই নাই যে এই ভোটটার ভ্যালু কত। আমাদের ভোটের আমি জানি না কেউ এটাকে অফেন্স হিসেবে নিয়ে নেন। আমাদের দেশের কালচার একসময় ছিল ভোট কেনা বেচা, মানুষ ভোট কিনতো, কেউ ভোট বিক্রি করতো।
সেটা সরাসরি, ডিরেক্টলি, ইনডাইরেক্টলি অনেকভাবে, নট ন্যাচারালি শুধু টাকা দিয়ে, হয়তো কোনো বেনিফিট দিয়ে বা হোয়াট এভার ইট ইস, মানে মোট কথা একটা আদান প্রদান ছিল। তো সেই আদান প্রদানের মাত্রাটা, একটা ভোটের আদান প্রদানের মাত্রা আমি দেখেছি 500 থেকে 5000, এর বেশি না। যিনি কিনছেন উনি 5000-এর উপরে যাবেন না, সেটা যত ইম্পর্টেন্ট ভোটই হোক না কেন তার জন্য। অতএব একটা মানুষের মাইন্ডসেট হয়ে গেছে যে আমার এই ভোটের দাম কত, 500, 1000, 2000, 5000 ম্যাক্সিমাম, সো ফাইন, কেউ যদি আমাকে ওইটা দেয় আমি তারই ভোট দেব। বাট একটা বার কোনো একটা মানুষ, উইথ অল ডিউ রেসপেক্ট, একটা মানুষ কখনো এটা বোঝানোর চেষ্টা করেন না যে আপনার এই একটা ভোট, আমরা যদি ফিনান্সিয়ালিও ক্যালকুলেট করি, এই ভোটটার আসলে দাম কত। আমি বিগত 25 বছরের কনটেক্সটে, আমি যদি 2000 সাল থেকে ধরি 2025 পর্যন্ত, এই 25 বছরে আমি যদি 5 বছর করে ইলেকশন টার্ম ধরি, এক একটা গভর্নমেন্ট 5 বছর করে ছিল, আমি ভাবলাম মাঝখানে অনেক কিছু হয়েছে, বাট আমি এগুলোতে যেতে চাই না। এই 25 বছরে জাস্ট একটা নর্মাল সিম্পল হিসাব, যেই পয়সাটা দিয়ে ভোট কিনেছে একটা মানুষ, তার অর্থ সম্পদ প্রতিপত্তি, সেটা সৎ উপায়, অসৎ উপায়, যে কোনো উপায়, টোটাল অ্যাকুমুলেশন অফ দ্যাট ডিভাইডেড বাই 14 কোটি ভোটার, ডিভাইডেড বাই 5 বছর করে এক এক টার্ম হলে 5, এক একটা ভোটের দাম এই নর্মাল ক্যালকুলেশনেই আসে $1071, $1071। 5 বছরের জন্য একটা ভোটের দাম $1071। এই হিসাবটা আমি কেমনে করেছি, কেউ, আপনারা যারা অনেক বুদ্ধিমান আমি জানি, আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আপনারা একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন। জাস্ট একটু নর্মাল, এটা নর্মাল ক্যালকুলেশন। আমি চেষ্টা করব আমার ভিডিওর কোনো এক পাশে হয়তো বা ক্যালকুলেশনটা দিয়ে দিতে, যে ফ্যাক্টরসগুলো আমি ক্যালকুলেট করেছি। সো কেউ যদি ভোট বিক্রি করে, ধরেন আপনি একটা জমি বর্গা দিবেন, কাউকে বর্গা দিচ্ছেন, আপনি জানেন এই জমি থেকে এত টাকা, এত মন ধান হবে, এত টাকার ফসল হবে, সো আমি বর্গা দিলে কত টাকায় বর্গা দেব, আপনি ভাড়া দিচ্ছেন ফর 1 ইয়ার বা একটা সিজনের জন্য। এই হিসাবটা তো আমরা সবাই বুঝি। একটা ভোটের এগেইনস্টে আমি একটা ভোট দিচ্ছি, একটা মানুষকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিচ্ছি, আমি যদি টাকার হিসাবে সেটা করি, আমি ধরেন ভোট বিক্রি করবো আমারটা, আমি 5000 টাকায় কেন বিক্রি করবো, যেখানে আমার ভোটের দাম হচ্ছে 1071 টাকার সমপরিমাণ বেনিফিটস আমার পাওয়ার কথা ছিল, যেটা আমি কিছুই পাই নাই। 5000 টাকা দিয়ে আমি কনভিন্সড হয়ে গেছি যে আমার ওই $1071 বেনিফিট লাগবে না। সিম্পল হিসাব, খুবই সিম্পল। আপনি আপনার 1.5 লক্ষ টাকা, 1,35,000 টাকার ভোটটা আপনি বিক্রি করে দিলেন 5000 টাকায়, ম্যাক্সিমাম তাও বলছি, অনেকে 500 টাকাও বিক্রি করেছেন। যদি করে থাকে, ধরেন আমি ভোট বিক্রেতা, আমি ভোট বিক্রি করি, ধরেন আমি নগদ কিছু চাই, আমি 5 বছর ধরে কেউ আমাকে কোন বেনিফিট দিবে, আমার এটার দরকার নাই ভাই, আমি নগদে যা পাই এটাই আমার লাভ। আমি ওই পার্সপেক্টিভ থেকে বলি। তাও আপনার চাওয়া উচিত ছিল ন্যূনতম 1 লক্ষ টাকা। ওই 35,000 তার জন্য ছেড়ে দেন, যে আপনার উপর 1 লাখ টাকা ইনভেস্ট করতে, সে তো কিছু বেশি কামাবেই ভাই। যদি এটাকে ব্যবসা হিসেবে ধরেন আপনি, এজেন্ডা ছাড়া কেউ কোনো কিছু করে না, পলিটিক্সও করে না, সবার একটা এজেন্ডা থাকে, এভরিবডি হ্যাজ এন এজেন্ডা। বাট আমি যে কারণে এটা বলছি, যে আপনার এজেন্ডা কি, আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখা, সেটার জন্য পয়সা কামানো, আপনার এজেন্ডার সাথে যিনি আপনার কাছে কিছু চাইতে আসছেন, তার এজেন্ডা বা দিতেই আসছেন আপনাকে, তার এজেন্ডার সাথে আপনার এজেন্ডা অ্যালাইন্ড কিনা, মানে একই সমান্তরালে আছে কিনা, আপনিও কিছু পাচ্ছেন সেও কিছু পাচ্ছে, ব্যাপারটা এরকম কিনা। এরকম যদি হয় ফাইন, গো হেড। ভালো খারাপ চিন্তা করার হিসাব পরে, ও ভালো মানুষ খারাপ মানুষ এগুলো বাদই দেন, দরকার নাই। সে হয়তো খারাপ মানুষ, আপনার ইন্টারেস্টের সাথে অ্যালাইন হয়েছে, সে আপনার অ্যালাই হইতে পারে, সেও আপনার ফ্রেন্ড হইতে পারে। দুনিয়াতে শত্রুতা, বন্ধুত্ব এগুলো সব আপেক্ষিক ব্যাপার। আমেরিকা, জাপান, আপনারা চিন্তা করে দেখেন, আমেরিকা বম্ব জাপান, দুইটা অ্যাটম বম্ব, আজকে দে আর দ্য বেস্ট ফ্রেন্ড এভার। যেটা আমাদের ফর্মুলাতে এটা কোনোভাবে ফিট করে না, এরা কেমনে বন্ধু হয়, বাট হয়েছে। অতএব দুনিয়াতে বন্ধুত্ব শত্রুতা আপেক্ষিক ব্যাপার। কখনোই কেউ চিরবন্ধু না, কখনোই কেউ চিরশত্রু না। কখন? যখন আপনার এই বিলিফ সিস্টেমটা একটা শিশুর পর্যায়ে আসবে, তখন আপনার কাছে কেউই বিশ্বাসযোগ্য না, কেউই আপনার বন্ধু না, কেউই আপনার শত্রু না,
সময় বলে দিবে কার সাথে আপনার ইন্টারেস্ট অ্যালাইন হয়েছে, সেই আপনার বন্ধু যার সাথে ইন্টারেস্ট অ্যালাইন, সেই আপনার শত্রু যার সাথে আপনার ইন্টারেস্ট অ্যালাইন। সিম্পল। এই আন্ডারস্ট্যান্ডিংটা আজকে বলার জন্য আমি এখানে এই এতগুলো কথা বললাম। চেষ্টা আরেকটা জিনিস, এখন বাংলাদেশে পলিটিক্সের মৌসুম বলবো আমি, পলিটিক্স মানে ইলেকশনের মৌসুম। সো এটা খুব অ্যাপ্রিসিয়েট করি আমি এখনকার যারা কাজ করছেন, নির্বাচন কমিশন বা ইন্টারিম গভর্নমেন্ট, যারা সারা দুনিয়া ব্যাপী বাংলাদেশি মানুষজন যারা আছে তাদেরও ভোটার হওয়ার বা ভোট দেওয়ার একটা অপশন, একটা অপরচুনিটি তৈরি হয়েছে। আমার মনে হয় 2 লাখের উপরে প্রবাসী বাংলাদেশিরা যারা ভোটার আছেন, ওনারা ভোট করতে অলরেডি এনরোলড, যতটুকু আমি জানি বা ইনফরমেশন বলে। সো এটা খুব ভালো একটা স্টেপ, আ ভেরি ইম্পর্টেন্ট মেজর পার্ট অফ আওয়ার ইকোনমি, যারা বিদেশ থেকে টাকা পাঠান, বিদেশে যারা আর্ন করেন। সো ওনাদের কন্ট্রিবিউশন, ওনাদের ডিসিশনের ইট ম্যাটার্স, ইট শুড ম্যাটার। এবং ওনাদেরকে যে সম্মানটা দেওয়া হলো যে ওনারাও এখন ডিসাইড করতে পারবেন ওনাদের প্রতিনিধি কে হবেন বা ওনার এলাকার প্রতিনিধি কে হবেন, এটা একটা সম্মান। আমি বলবো যে এই সম্মানটা অনেক আগে দেওয়া উচিত ছিল ওনাদেরকে, বাট এটা দেওয়া হয়। এটার জন্য আমি বলবো যে আমি খুশি এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য এফোর্টস, দ্য অ্যাটেম্পটস অর দ্য স্টেপস যেই নিয়েছেন, যার মাথা থেকে এসছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সো পলিটিক্যাল পার্টিরা এখন এজেন্ডা দিচ্ছেন ওনাকে, বাস্তবায়ন কি কি করবেন, লাইক এটাকে কি বলি আমরা, ইশতেহার মানে লাইক এজেন্ডাস, ওনারা কি কি করবেন ক্ষমতায় এসে। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এ মনে হয় ব্যাপারটা এরকম হওয়া উচিত, লাইক জনগণ, ধরি এই এইজ গ্রুপের কথাই আমি বলি, যারা 18 থেকে এখন বলবো, যারা 35-40 বছর বয়সী। আমি দেখলাম আমার অ্যানালিটিক্সে বলে আমার বাংলাদেশে আমার অডিয়েন্স হচ্ছে এই বয়সের মানুষ, এবং টোটাল অডিয়েন্সের তারা হচ্ছে 87%। বাট বাংলাদেশের পপুলেশন হিসাব করলে এখন 33% হচ্ছে 18 থেকে 35-40 বছরের মানুষ, কিছু বেশি হবে, কম হবে না, 38-35 এরকম, বা 33 ন্যূনতম, 33 ভাগ, 1/3। এই 33 ভাগ মানুষ চিন্তা করবে এবং সেট করবে ইশতেহার কি হবে। আমার পয়েন্ট অফ ভিউ, আমি বাংলাদেশের মানুষ, আমি ডিসাইড করব যিনি আগামী 5 বছরের জন্য আমার প্রতিনিধি হবেন, উনি কি কি কাজ করবেন সেটা আমি চাই, এবং সেই লিস্ট অফ ইশতেহার আমরা দিব জনগণ। ব্যাপারটা এরকম হওয়া উচিত। কারণ নাহলে হবে কি, ধরেন ABCD 4টা দল, ওনারা 4 জন ইশতেহার দিলেন, 4 জনের কর্মপন্থা, কর্ম পলিসি, লিস্ট অফ ওয়ার্কস দে আর গোয়িং টু ডু দিলেন। ক্ষমতায় আসলেন, শুরু করলেন ওনার লিস্ট ধরে 1 2 3 4 5 6 7 করতেছেন, 5 বছর হয়ে গেল। ক্ষমতায় আসলো, এসে বললেন যা করেছে সব ভুল, আমরা নতুন করে সবকিছু শুরু করবো, এর চাইতে বেটার বাংলাদেশ দিব। ওই 5 বছর জ্বলে গেল, ওই কাজগুলো জ্বলে গেল, দেশের ইকোনমিক ইনভলভমেন্ট, ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট জ্বলে গেল। উনি আবার নতুন করে শুরু করলেন 5 বছরের জন্য। একই কাজ C এবং D এর ক্ষেত্রেও হল। কারণ এনাদের সবার এজেন্ডার প্রতি এক একজনের এলার্জি আছে। এর এজেন্ডায় বির এলার্জি, বির এজেন্ডায় সির এলার্জি, ডির এজেন্ডায় সির এলার্জি, সবার এজেন্ডায় সবার এলার্জি। সো এজেন্ডা হবে কমন, যেটা জনগণ তৈরি করবে। হতে পারে 5 দফা, 10 দফা, 30 দফা, 50 দফা, 100 দফা, 1 মিলিয়ন দফা। জনগণ বলে দিবেন এই কাজ আমার করতে হবে, দেশকে আগাতে হলে এই কাজ আমাকে করতে হবে। এবার আসেন, ইলেক্টেড হইলো, শুরু করলো 1 নাম্বার থেকে 5 নাম্বার, কারণ জনগণ তো ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই আমার এজেন্ডা। উনি 5 পর্যন্ত করে চলে গেলেন, 6 থেকে B শুরু করলেন। উনি যদি ক্ষমতায় আসেন, এজেন্ডা ওইটাই থাকলো, ওটাতে কোনো পরিবর্তন হবে না, হওয়া উচিত না। উন্নত বিশ্বের দেশগুলো এভাবেই 200, 250, 150 বছর ধরে এই জায়গায় এসেছেন, কারণ ওনাদের এজেন্ডা সেট করেছেন জনগণ। আমেরিকা এজেন্ডা জনগণ করে, সিনেটররা সেটাকে রক্ষণাবেক্ষণ করে। সিনেট ছাড়া the government is not powerful at all. Senate is all the way involved.
সো এভাবে আগায় দেশ, এভাবেই আগানো উচিত আমার মনে হয়। আমি জানি না, আপনারা হয়তো ডিফারেন্ট মতামত থাকবে সবার, বাট আমি বলবো এই এজ গ্রুপের লোকজন যদি মনে করেন ইফ হোয়াট এভার আই এম সেইং ইট মেক্স সেন্স টু ইউ গাইজ, চিন্তা করেন, এজেন্ডা তৈরি করেন। ক্ষমতা আপনার হাতে, আপনার ভোট আপনি কাকে দিবেন। যদি পছন্দ মতো ক্যান্ডিডেট না হন উনি, মার্কা ভিত্তিক ভোট, মানে আমরা সবসময় আন্ডার এস্টিমেটেড হয়ে এসেছি পলিটিক্যাল পার্টির দ্বারা। কিভাবে ওনারা মার্কা নিয়ে ফাইট করেন, যে আমাকে এই মার্কা দিতে হবে, আমাকে ওই মার্কা দিতে হবে, আমার আগের যে মার্কা ছিল সেই মার্কাই থাকতে হবে। কেন জানেন? কারণ ওনারা মনে করেন এই মার্কা নিয়ে যে কেউ দাঁড়ালো আমরা তো মার্কাতে ভোট দিব, মানুষটাকে তো আমরা দেখবো না। এটা ওনারা মনে করেন, এখনো মনে করেন, এখনো মনে করেন। বাট ব্যাপারটা কি ঠিক? আপনারা নিজেদেরকে নিজেরা কোয়েশ্চেন করেন, আজকের মানুষকে এইভাবে চিন্তা করা উচিত? সো মার্কা যে যার যাই হোক না কেন, যে মার্কার আন্ডারে সে দাঁড়াক না কেন, আপনি দেখবেন আপনার জনপ্রতিনিধি যে আপনার এলাকা থেকে দাঁড়াইছে তার কি কি আপনি পছন্দ করেন, কি কি অপছন্দ করেন, কি কি আপনি মনে করেন সে করতে পারবে, কি কি মনে করেন তাকে দিয়ে আপনি করাতে পারবেন বা আদৌ পারবেন কিনা। পছন্দ হলে ভোট দেন, মার্কা তার যাই হোক। পছন্দ না হলে ভোট দিবেন না, মানে ভোট কেন্দ্রেই যাবেন না। 33 ভাগ মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, কারণ তাদের পছন্দের যে ক্যান্ডিডেট মার্কা ভিত্তিক না, যে লোকটা দাঁড়িয়েছে, যে ভদ্রলোক দাঁড়িয়েছেন বা ভদ্র মহিলা দাঁড়িয়েছেন, তার যোগ্যতা নিয়ে তাদের কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে, তার ইন্টেনশন নিয়ে তাদের প্রশ্ন আছে, ভোট কেন্দ্রেই যাবেন না। 33 ভাগ মানুষ ভোট না দিলে আমি বলবো যে এটা ভূমিধস পরাজয় সবার জন্য। হয়তো কোনো কোনো কেন্দ্রে রি ইলেকশনও হয়ে যাবে, বিকজ সাফিসিয়েন্ট ভোটার টার্ন আউট হয় না। ক্ষমতা আপনার হাতে, আপনি যায়েন না। পছন্দের মানুষ আছে, যেই মার্কা থেকে দাঁড়াইছে ভোট দেন ভাই, আমি দিব। আমি এভাবেই ভোটার যাচাই করি। আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে সব জায়গাতে ভোট এভাবেই হয়, মার্কা কারোর কিছু নাই। মানুষটাকে দেখে, মানুষ সম্বন্ধে তারা কি জানে সেটা চিন্তা করে, ওইটা দেখে, ওইটা বোঝে, তার কথাবার্তা শোনে, তার বাস্তবায়নের ক্যাপাবিলিটি দেখে, টিম ওয়ার্কের ক্যাপাবিলিটি দেখে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পারসেপশন, যে পার্সপেক্টিভ বা যে ইন্টেনশন তার আছে, এটা ক্লিয়ার করে। একটা মানুষের ইন্টেনশন খুব ইম্পর্টেন্ট। ইন্টেনশন কি হবে এটার উপরে ডিপেন্ড করে একটা মানুষ আপনাকে কি দিবে। একটা মানুষের দেয়ার ইন্টেনশন যদি থাকে, কাজ করার ইন্টেনশন যদি থাকে, সে হইতে পারে একজন চোর, তাকে দিয়েও কাজ করানো সম্ভব, আপনি করাতে পারবেন, কারণ তার ইন্টেনশন ভালো, সে কাজ করতে চায়। এতদিন খারাপ কাজ করছে বিকজ যে কোনো প্রয়োজনে, যে কোনো ভাবে সারাউন্ডিং, আশেপাশের মানুষ বা নিজের বিবেকের তাড়নায় বা নিজের বুদ্ধির ল্যাক অফ ইন্টেলিজেন্স বলেন, ল্যাক অফ ক্যাপাবিলিটি বলেন, সে করছে হয়তো। বাট আজকে আপনার ভোটে যদি সে নির্বাচিত হয়ে আসতে চায়, তাকে সেটাই করতে হবে যেটা আপনি চাবেন। অতএব তার ভালো খারাপ কাজের দায়িত্ব তার যতটুকু, আপনার একদম সমপরিমাণ। কারণ সে আপনার জন্য কাজ করার জন্য আসতেছে। আগামী 5 বছর সে আপনার কাজ করবে, আপনি কি চান সেটা শুনবে, আপনার কথাই বলবে। আপনার এলাকার জনপ্রতিনিধি, ওনার কি নিজের কোনো কথা আছে? না, থাকা উচিত না। উনি আপনার কথাই সংসদে দাঁড়িয়ে বলবেন, এর কথা, তার কথা, ওর কথা, সমস্যার কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, উন্নতির কথা, আপনার কথাই উনি বলবেন। ওনারা হচ্ছেন জাস্ট আপনার অ্যাডভোকেট। অ্যাডভোকেটের নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ থাকে না। সে আসামি, তার যে ক্লায়েন্ট বা আসামি বা যে বাদী, তার বক্তব্য আদালতের সামনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রিপ্রেজেন্ট করে। এই জন্য উনি অ্যাডভোকেট। A lawyer is a lawyer, but he doesn't have any own, like his own opinion about anything. উনি যা শুনবেন, যা জানবেন, সেটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলা, একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে বিচারিক কার্যক্রমে হেল্প করা, এটাই হচ্ছে ওনার কাজ। ক্লায়েন্ট বা বাদী বা আসামি বলে দিবে তার লয়ার কি বলবে। দুনিয়াভর সিস্টেম এটাই। আমাদের দেশ পরিবর্তন হইতে হবে, হওয়া উচিত। দুনিয়া বদলাচ্ছে, বদলে গেছে। সবার এখন ইনফরমেশনের অ্যাক্সেস আছে, সবাই অ্যাক্সেস করতে পারেন। আজকে আমি যে কথাগুলো বললাম, এমন না এগুলো আমি পড়াশোনা করে শিখে আসছি বা আমার কোনো ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশন নাই। সবচেয়ে আগে বড় যে কথাটা বলি, যারা আজকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কথা বলেন, অনেক 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 যোগ্য মানুষ, ওনারা অনেক জানেন, অনেক পড়াশোনা করেন। ওনাদের সাথে আমার একটাই হয়তো বা সিমিলারিটি থাকতে পারে, আমার জানার আগ্রহ আছে। আমি সবাইকে শুনি, আমি সবাইকে পড়ি, কিন্তু আমার কোনো ইনস্টিটিউশনাল
ব্যাকগ্রাউন্ড বা ইনস্টিটিউট যদি আমাকে বলে যে আপনার সার্টিফিকেট দেখেন, আপনি যে এত কথা বললেন, আপনি কি জানেন, কি আপনি কি পিএইচডি আছে? না, আমার কিচ্ছু নাই ভাই। আমি ইনস্টিটিউশনাল কোনো সার্টিফিকেটই আমার, আমি পড়ি। যখন পড়ার কিছু থাকে না, ওষুধের প্যাকেটের মধ্যে যে ক্যাপশন থাকে ওইটাও জানার চেষ্টা করি ওষুধে কি আছে। আমার পড়ার ইচ্ছা, আমার পড়ার অনেকটা নেশাই বলতে পারেন, আমি পড়তে পছন্দ করি, পড়ি। এখন শুনি, অডিও বুকের যুগে এখন অডিও শুনি, কন্টেন্ট শুনি, প্রচুর শুনি, চেষ্টা করি শোনা। কারণ আমার শোনা একটা কাজ, কারণ আমার ছেলের সাথে যখন আমি গান নিয়ে কাজ করি, মিউজিক নিয়ে কাজ করি, আমাদের প্রচুর শুনতে হয়, একই জিনিস বারংবার 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 শুনতেছি। সো আমার ছেলের এটা আল্লাহর মতো অনেক ধৈর্য, এইটার কারণে এটা ওর প্যাশন। সো আমি চাই যে আমি আমার যেটা প্যাশন ছিল আমি সেটাকে প্রফেশন করতে পারিনি, যার কারণে জীবনে খুব ভালো কিছু করে ফেলেছি, কারোর জন্য কিছু করা গেছে বা দেশের জন্য কিছু করছে, এটা আমি পারিনি। কারণ আমার প্যাশন ছিল না ওইটা, আমার প্রফেশন, আমার প্যাশন ছিল। আমার প্রফেশন ছিল শুধু মানি আর্নিং এর একটা রাস্তা। আমি চাই না আমার সন্তান সেটা করুক, যার কারণে আমি তাকে এনকারেজ করি এবং তার সাথে একসাথে কাজ করি যে সে মিউজিক করতে পছন্দ করে, সে মিউজিকই করুক। তার ডাক্তার হওয়ার দরকার নেই, তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তার লয়ার হওয়ার দরকার নেই, বা এমন কোনো প্রফেশনে তার যাওয়ার দরকার নেই যেটা তার জন্য তার ফ্যাসিনেশন এটা না, তার প্যাশন এটা না, সে কোনোদিন ভালো করতে হবে। আমার ছেলে যদি জুতার মুচি হইতে চায়, আমি তার সাথে বসে জুতা সেলাই করি, কারণ আমি জানি ওইটাতে ভালো করবে, এটা তার প্যাশন। সো আই এম জাস্ট হেল্পিং হিম টু পারসু হিজ প্যাশন, যাতে করে তার প্যাশনটাই তার প্রফেশন হয়। আমাদের ব্যাপারও তাই। আজকে যারা 18 থেকে 35-40 বছর বয়সে আছেন, কেউ বাবা হয়েছেন বা কারোর সন্তান হয়নি, হয়তো নতুন ভাবে সংসার ফ্যামিলি শুরু করেছেন, সবার কাছে আমার একটাই আবেদন, আপনাদের কাছ থেকে যে জেনারেশনটা সামনে আগাবে, মানে আপনাদের সন্তানাদি যারা, এদেরকে এদের প্যাশনটা পার্সু করতে দেন, তারা কোনটাতে ভালো সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করে, তাদেরকে সেটার পেছনে দৌড়াইতে দেন, ওই সাপোর্টটা তাদেরকে করেন। এরা সবাই এক একজন, আমি বলি না যে সবাই আইনস্টাইন হবে, বাট সবাই এক একজন তাদের নিজস্ব ক্ষেত্রে সাকসেসফুল, এবং সে যেই প্রফেশনই যাক। কেউ কিছু মনে করেন, আমি বলি যে কেউ যদি মেথর পট্টিতে মেথর হইতে চায়, তাকে সেই কাজই পার্সু করতে দেন, কারণ এটা ওর প্যাশন। দুনিয়াতে অনেক দেশে ময়লা ক্লিনার একটা পর্যায়ে গিয়ে সিটির মেয়র হয়েছে, কারণ সে এটা তার প্যাশন ছিল, এবং সে সিটি ক্লিন করা শুরু করছে একসময়, ময়লা ক্লিন করতে করতে ডাস্টবিনে। সো কোন কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে এটা ডিকটেট করবে বা ডিসাইড করবে তখনই যখন আপনি আপনার প্যাশনকে পার্সু করবেন, নট এ প্রফেশন। আপনি আপনার প্যাশনকে পার্সু করেন, আপনি নিজে করেন, আপনার সন্তানকে সেটা করার জন্য হেল্প করেন। আমার আজকে 50 বছর বয়সে এসে গান বাজনা করার কোনো ইচ্ছা নেই, আমি সঙ্গীত শিল্পী হইতে চাই না, সিঙ্গার হইতে চাই না। আজকে আমি জাস্ট হেল্প করতেছি আমার ছেলেকে, যাতে করে সে তার প্যাশনটা পার্সু করতে পারে, কোথায় যাতে আটকায় না যায়। আমার যতটুকু নলেজ আছে গান সম্বন্ধে, সঙ্গীত সম্বন্ধে, আমি যাতে তার সাথে শেয়ার করতে পারি। আমরা দুজনেই শিখি একসাথে। এখন আজকে কত কিছু বেরোয়েছে, এত ইজি ছিল না আমাদের সময় মিউজিক করা। আমি যখন মিউজিক করছি তখন এত ইজি ছিল না, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। একে তাকে ধরতে হইতো, এর হাতে পায়ে ধরো, ওর হাতে পায়ে ধরো, মানে অনেক ঝামেলা হয়। যাই হোক, এগুলো নিয়ে যেতে চাই না, কারণ কখনোই বাংলাদেশে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার মতো অবস্থা ছিল না। এখনো আছে বলে আমার মনে হয় না, কিছু কিছু মানুষের জন্য আছে, বাট মোস্টলি মানুষের জন্য এটা প্রফেশন হিসেবে নেওয়ার মতো অবস্থায় আমাদের ইন্ডাস্ট্রি, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি এখন আসে। আমার কাছে মনে হয়, কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার 100 গান হিট হওয়ার দরকার নেই, একটা গান হিট হলে আপনার সারা জীবন, আপনার ফ্যামিলি, আপনার নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন চলে যেতে পারবে। একটা গান, অনলি ওয়ান সং, দে ওয়েট অনলি ফর ওয়ান সং, এনাফ। আর ওই একটাতে তো মানুষ থেমে থাকে না, একটা হিট করলে আপনার সারা জেনারেশন চলে যেতে পারবে। ওরা একটা গান থেকে যে ধরনের রেমুনারেশন আর্ন করে, সো এইটার সাথে ওইটা কম্পেয়ার করা যায় না আসলে। তো যাই হোক, সবাই সবার প্যাশনটা পার্সু করেন, এবং আপনারা ঠিক করেন আপনার দেশ কিভাবে চলবে। অবশ্যই পলিটিশিয়ানরা অনেক বোঝেন, অনেক কিছু তারা জানেন, অনেক কিছু করার চেষ্টা করেন, বাট একটা ভুল প্রসেসের মধ্যে দিয়ে আমরা এতদিন চলতেছিলাম, হয়তো আমার কাছে মনে হয়। আমারটা যে ক্যারেক্ট আমি সেটা বলতেছি না, বাট এজেন্ডা, আপনি কি করবেন, পলিটিশিয়ান আগামী 5 বছর কি করবে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ কি করবেন, এটা জনগণ ডিসাইড করবে। আমি জনগণ, আপনি জনগণ। আমি জাস্ট ওই দিন একটা স্ট্যাটিস্টিক্স করতেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভোটার, টোটাল ভোটারের নাম্বার অফ পার্সেন্টেজ অফ ভোটার ইজ 78%, 22% হচ্ছে 18 বছরের নিচে টোটাল পপুলেশনের, যারা এখনো ভোটার হয়নি। 18 থেকে
70-75 ঊর্ধ্ব যারা আছেন, টোটাল নাম্বার অফ পার্সেন্টেজ অফ দ্য পিপল ইজ 78%। 78%-এর মধ্যে 62% মানুষ এখনো পলিটিক্যাল কোনো ওপিনিয়ন, স্পেসিফিক ওপিনিয়ন তাদের নাই। 78-কে যদি আপনি 100% ধরেন, তার মধ্যে 62% মানুষ কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন না। তারা ভোট দেয় তাদের জাজমেন্টের উপরে ডিপেন্ড করে বা ইনফ্লুয়েন্সড হয়ে। সো এই 62% মানুষই কিন্তু ডিকটেট করবে সামনের ক্ষমতায় কে আসবে। এদের ডিসিশনের উপরে ডিপেন্ড করে, কারণ প্রতিটা পলিটিক্যাল পার্টির নিজস্ব ভোট ব্যাংক আছে, সাপোর্টার আছে, তাদেরকে ফলোয়ার আছে, which is 38% only. 38% followers, supporters আছেন। সো এই 38% আবার সব দলের মধ্যে ভাগ হয়ে গেছে, কারোর বেশি, কারোর কম, কারোর 10, কারোর 12, কারোর 11, 5, 7 এভাবে আছে। আমাদের প্রাইম বা প্রমিনেন্ট দলগুলো যদি আপনি ধরেন 5টা বা 6টা এভাবে ভাগ করে, স্টিল দ্যাট ইজ নট এনাফ। যে কারো একজনের পক্ষে সরকারে আসা সম্ভব না যদি না ওই 62% মানুষের একটা সার্টেন পার্সেন্টেজ ভোট তারা না পায়। অতএব ওই 62% মানুষই ডিকটেট করে বা ডিসাইড করে ক্ষমতায় কে আসবেন, নট দ্য পিপল হু আর পলিটিক্যালি অ্যালাইন্ড উইথ সাম পলিটিক্যাল পার্টিস। তার মধ্যে আমিও একজন, এই 62%-এর মধ্যে আমিও একজন। আমার কোনো পলিটিক্যাল পারসেপশন নাই, কারোর প্রতি অন্ধবিশ্বাসও নাই, কাউকে আমি অবিশ্বাসও করি না। সো আমার ওই বিলিফ সিস্টেমটাই নাই, সোজা হিসাব। আমি কাউকে বিলিভও করি না, কাউকে যাই হোক, সো বিলিফ সিস্টেমটাই নাই। আমি যাচাই বাছাই করে বোঝার, ডিসাইড করার এবং ভোট দেওয়ার মানুষ। যাচাই করব, বাছাই করব, তারপর ভোট দেব। এই পারসেপশনে 62% মানুষ যদি থাকতে পারে শেষ পর্যন্ত, এবং প্রতিটা কনস্টিটিউশনে যদি একটা করে ভালো মানুষ ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাতে পারেন, হইতে পারে সে যে কোনো দলের, অ্যাটলিস্ট 151 জন মানুষ, ভালো মানুষ, যাদের ইন্টেনশন ভালো বলতে আমি বোঝাচ্ছি, ভালো মানুষ মানে সে কখনো করাপশন করে না, আমি সেটা বলছি না, তার এজেন্ডা আপনার এজেন্ডার সাথে অ্যালাইন্ড আছে কিনা। যে মানুষটার কথা আপনি বলছেন, যে আপনি যাকে ভোট দিচ্ছেন, তার ইন্টেনশন, তার ইন্টারেস্ট, তার এজেন্ডা আপনার সাথে অ্যালাইন্ড কিনা, দেশের মানুষের সাথে অ্যালাইন্ড কিনা, দেশ তার কাছে ফার্স্ট প্রায়োরিটি কিনা, তার এজেন্ডার 1 নম্বরে বাংলাদেশ কিনা। ওই 5 বছরে তাকে অনেকের সাথে বন্ধুত্ব করতে হবে, পারপাসে শত্রুতা করতে হবে, অনেকের সাথে বসে তাকে ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে, বাট তার ইন্টেনশনটা কি, তার প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ কি 1 নম্বরে নাকি অন্য কিছু। ওই জায়গাতে ভুল করলে চলবে না ভাই, ভাই বোন যারাই আছে, ওই জায়গাতে ভুল করা যাবে না। ওই জায়গায় আমাদের ওই ক্ষমতা আমাদেরই হাতে, ওই ক্ষমতা এই 62% মানুষের হাতেই, যারা পলিটিক্যালি কারোর প্রতি বায়াস না, বা তাদের পলিটিক্যাল ওপিনিয়ন সাডেনলি, বা তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা বা তাদের কোনো পূর্ব শত্রুতা বা পূর্ব বন্ধুত্বের উপরে ডিপেন্ড করে না। বর্তমান সিচুয়েশন, প্রেক্ষাপট সবকিছুর উপরে কনসিডার করে, চিন্তা ভাবনা করে দেশের জন্য কোনটা ভালো, আগামী 5 বছর কিভাবে দেশ চলবে, কোনটা আমার প্রায়োরিটি, ওইটার উপরে ডিপেন্ড করে যাদের জাজমেন্ট তৈরি হবে, ওই মানুষগুলোই ম্যাটার করবে আজকে। ওই মানুষগুলোই ডিকটেট করবে কে ক্ষমতায় যাবে, ওই মানুষগুলোই ডিসাইড করবে কারা দেশ চালাবে, আপনার হয়ে কারা কথা বলবে। সো ডোন্ট মেক এ মিস্টেক। কাউকে ভোট দিতে হবে বলেই দিয়ে দিলাম, এটা থেকে বেরিয়ে আসেন। আপনার ওই ভোটের দাম তো আমি বলেই দিলাম, $1071 আগামী 5 বছরের জন্য। কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিশিয়ানের ওই ক্ষমতা যদি থাকে এক একটা ভোট 1.5 লক্ষ টাকা দিয়ে কিনবে, তাহলে আমার মনে হয় সেই ভদ্রলোকেরই বাংলাদেশ চালানো উচিত, কারণ ওনার কাছে এত পয়সা আছে। ইনার অ্যাভারেজ আমি বলতে পারি হিজ এ বিলিয়নিয়ার, মানে $150 বিলিয়ন তার কাছে থাকতে হবে যদি বাংলাদেশের মানুষের মেজরিটি ভোট সে কিনতে চায়। এক একটা ভোটের দাম 1,35,000। সো ওনারই দেশ চালানো উচিত, দিয়ে দেন। কারণ যে লোকের এত টাকা আছে, সে তো দেশের কিছু নিয়ে তার বাসা ভরার দরকার নাই, তার কাছে অলরেডি যথেষ্ট আছে, ওটা রাখারই জায়গা নেই ওনার। অ্যাটলিস্ট ওখান থেকে হয়তো দেশ কিছু পাবে, আপনিও কিছু পাবেন। পাইছেন তো অলরেডি, যদি 1 লাখ টাকা করে দেয়, 1,35,000, ওটাতেই হ্যাপি থাকে। বাট যদি ওইটা না দেয়, তাহলে এই পয়সার বেনিফিট আপনি ভবিষ্যতে আগামী 5 বছর এই বেনিফিটটা আপনি কিভাবে পেতে পারেন, সেই ব্যবস্থা করে ওই মানুষটাকে ভোটটা দেন যার ইন্টেনশন আছে যে আগামী 5 বছর আপনার জন্য কাজ করবে।
অ্যাটলিস্ট শুরু করবে আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে, যেটা আমার দেশের মানুষের প্রতিটা মানুষের দরকার, সারা দুনিয়াতে আছে। ক্যাশ কোনো লেনদেন ট্রিটমেন্টের ক্ষেত্রে হয় না, একটা ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গভর্নমেন্ট কিছু দেয়, আপনি কিছু দেন, দিয়ে ওই প্রিমিয়ামটা পে করা হয়। অ্যাটলিস্ট একটা মেডিকেল কার্ড করে দিবে আপনাকে, একটা নট মেডিকেল কার্ড, সরি, ইন্স্যুরেন্স কার্ড, যেটা কোনো গভর্নমেন্ট আসলে বদলায় যাবে না। ওই ইন্স্যুরেন্স কোম্পানিও থাকবে, আপনার ইন্স্যুরেন্সও থাকবে যতদিন আপনি বেঁচে আছেন। সরকার যেই আসুক না কেন, ওই ইন্স্যুরেন্স থাকবেই, লং লাস্টিং, সারা দুনিয়া ভিত্তিক সেটাই চলে। হেলথ, একটা সুস্থ জাতি ক্রিয়েট করতে পারে একটা সুস্থ দেশ, একটা উন্নত ভবিষ্যৎ। ইন্স্যুরেন্স, নট এ মেডিকেল কার্ড, যে মেডিকেল কার্ড বি আসলে এরটা চেঞ্জ করে দিবে কিংবা ক্যান্সেলই করে দিবে। নো, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল বি দ্য পার্টি। আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করবেন, সরকারে যেই থাকুক না কেন, সরকারি ফান্ড থেকে টাকা আপনার প্রিমিয়ামের, উনি যে সাবসিডি গভর্নমেন্ট দিবে বা যেই প্রিমিয়াম গভর্নমেন্ট দিবে, গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে অটো হয়ে চলে যাবে। আপনার শিক্ষা, চিকিৎসা, তার মধ্যে চিকিৎসা তো সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে, কারণ চিকিৎসা খরচটা যদি আপনি আগামী 5 বছর কেউ আপনাকে এনশিওর করে যে আপনার 1 টাকা খরচা হবে না হসপিটালে গেলে, ইন্স্যুরেন্স পে করবে আপনার টাকা, তাহলে আপনার অনেক বড় সেভিং। আপনি হিসাব করে দেখেন মেডিকেলের পেছনে আপনার ফ্যামিলিতে প্রতিটা মানুষ টোটাল অ্যাকুমুলেটেড খরচটা কত। অনেক মানুষ চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে না, মনে আছে, একটা সার্জারি করতে পারছেন না টাকা না। তো সেটা যদি ইন্স্যুরেন্স কাভার্ড হয়, এই অ্যামাউন্ট আসলে স্পেসিফিক বলা যাবে না, এক এক সিচুয়েশনের ক্ষেত্রে এক এক রকম, বাট অ্যাটলিস্ট ওই $1071 চাইতে কয়েক গুণ বেশি। যে $1071 ভোটটা আপনি ইনভেস্ট করছেন, ওইটা রিটার্ন কয়েক টাইমস বেশি হবে। সেটাই হয় সারা দুনিয়া ব্যাপী হয়ে আসতেছে। একটা লামসাম প্রিমিয়াম আপনাকেও দিতে হতে পারে, দিবেন, সমস্যা নাই। যেই টাকাটা আপনি এমনি ক্যাশ খরচা করেন, সেটা আপনি ইনস্টলমেন্টে দিলেন, মাসে মাসে বেতন থেকে দিলেন, কিংবা মাসে মাসে আপনার আর্নিং থেকে দিলেন। আপনাকে তো হসপিটালে যে বসে থাকতে হচ্ছে না, টাকা পাবেন কোথায়, হসপিটালের বিল কিভাবে হবে? ইন্স্যুরেন্স কোম্পানি এনশিওর করবে আপনার হসপিটাল আপনাকে যেই টাকার বিনিময়ে যেই চিকিৎসা দেওয়ার কথা, সেই চিকিৎসা দিচ্ছে কিনা। ইন্স্যুরেন্স কোম্পানি সেটা সুপারভাইজ করবে ওর নিজের স্বার্থে, কারণ তাকে প্রিমিয়ামটা কন্টিনিউ করতে হবে। আপনাকে ক্লায়েন্ট হিসেবে তাকে রাখতে হবে যদি তার ওই প্রিমিয়াম তাকে পেতে হয়। আপনার একটা ডিসএগ্রিমেন্ট, আপনার একটা ডিস্যাটিসফ্যাকশন, ওর পলিসি ক্যান্সেল করে দেবে, অন্য ইন্স্যুরেন্স নিয়ে যাবে কাছ থেকে। সো ও নিজের স্বার্থেই আপনার চিকিৎসার সমস্ত জিনিস সুপারভাইজ করবে যে আপনি প্রপার ট্রিটমেন্টটা, যেই টাকা আপনি দিচ্ছেন, সেই প্রপার ট্রিটমেন্ট আপনার পলিসি অনুযায়ী আপনি পাচ্ছেন কিনা। সরকারের এখানে কোনো ইনভলভমেন্ট নাই, একমাত্র সরকারি কোষ থেকে কিছু টাকা দেওয়া ছাড়া। সরকারের যেই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, আপনার ইন্স্যুরেন্স আছে, আপনি আছেন। আগামী 20-50 বছর আপনার ফ্যামিলি 100 বছর, 150 বছর, 200 বছর চলতেছে। আমেরিকা চলে, অস্ট্রেলিয়া চলে, ইউরোপ চলে, আমরা পারবো না কেন? মেডিকেল কার্ড, এইটা সেটা হাবিজাবি, এগুলোর দরকার নাই। ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, নর্মাল কথা ভাই। বিমা, আজকে জীবন বিমা বাংলাদেশ আছে, ওটাকে একটা মেডিকেল বিমা হিসাবে অ্যাড করে, জীবন বিমা প্লাস মেডিকেল বিমা। মরে যাওয়ার পরে টাকা পাওয়ার চাইতে জরুরি হচ্ছে জীবিত অবস্থায় একটা মানুষ বিপদে পড়লে টাকা পাওয়া, হুইচ ইজ মেডিকেল। এটা থাকতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করেন। এইটাই চান, এটাই করতে বলেন, এটাই এজেন্ডাতে 1 নম্বরে থাকুক। আমার হিসাবে ওইটাই এজেন্ডাতে 1 নম্বর থাকার উচিত, যে এজেন্ডা আপনারা তৈরি করবেন। করেন, আমি একটা নাম্বার দিয়ে দিলাম যে আমার এইটা দরকার। সো আজকে বোধহয় অনেক কথা হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, এডিট টেডিট করে ছোট করা যাবে কিনা আমি জানি না, বাট চেষ্টা করব। দেখলে আপনাদের যদি ভালো লাগে বলেন, আমার পার্সপেক্টিভ ভুল মনে হলে আপনারটা বলেন, যেটাই ভালো হয়। আমরা ভালোর দিকে যেতে চাই। কারটা ঠিক ডাজন্ট ম্যাটার, আমার ঠিক হইতে পারে, আপনার ঠিক হইতে পারে, ওর ঠিক হইতে পারে, ওর ঠিক হতে পারে, ঠিকের পেছনে আমরা আছি, যারটাই ঠিক। দেশ বদলাইতে হবে। তো আর কিছু বলার নেই, শেষ একটা কথাই বলি। আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।